নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় গল্প বলার আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সঞ্চালিকা, আপনাদের পাশে সবসময়। আজ আমি এমন একটি গল্প নিয়ে এসেছি যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে, আপনাদের মনে এক তীব্র আলোড়ন সৃষ্টি করবে। এই গল্পটি আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তার অনুরোধে আমি তার নাম গোপন রাখছি, কিন্তু তার ভেতরের তীব্র অনুভূতিগুলো আপনাদের সামনে তুলে ধরব। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শুরুতেই বলে রাখি, এই গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য, এবং এতে এমন কিছু অনুভূতি ও ঘটনার বর্ণনা থাকবে যা হয়তো সমাজের চোখে সবসময় গ্রহণযোগ্য নয়। কিন্তু ভালোবাসার কি কোনো বয়স থাকে? সমাজের তৈরি করা বেড়া কি কখনো মনের টানকে আটকাতে পারে? গল্পের শুরুটা হয়েছিল এক সাধারণ বাঙালি পরিবারে। আমি, অনন্যা, তখন সদ্য কলেজ পাশ করে বেরিয়েছি। বাবা, প্রবীর বাবু, ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মায়ের নাম সুজাতা। আমাদের পরিবারের সবকিছুই ছিল গোছানো, পরিপাটি। কিন্তু এই শান্ত, স্থিতিশীল জীবনে এক ঝড় এসে আছড়ে পড়েছিল, যার নাম ছিল রিভু। রিভুর সঙ্গে আমার পরিচয়টা খানিকটা অদ্ভুত। রিভু আমার বাবার এক ব্যবসায়িক বন্ধুর, অর্থাৎ আমার বাবার বন্ধুর ছেলে। কিন্তু তার সঙ্গে আমার সরাসরি কোনো পরিচয় ছিল না, বরং আমার বাবার বন্ধুর গাড়ির ড্রাইভার, যার নাম ছিল রামলাল, তার বাবার, অর্থাৎ আমার বাবার বন্ধুর ড্রাইভারের বাবার একজন পুরনো ছাত্র ছিলেন রিভু। হ্যাঁ, একটু প্যাঁচালো ব্যাপার, তাই না? কিন্তু জীবন এমনিতেই কত গোলমেলে। আমার বাবা প্রায়ই তার ব্যবসায়িক বন্ধুর বাড়িতে যেতেন। সেই সূত্রে আমি রিভুকে প্রথম দেখি। তখন রিভুর বয়স ছিল 40-এর কাছাকাছি, আর আমার বয়স ছিল সবে 22। প্রথম দর্শনেই রিভুর ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছিল। তিনি ছিলেন সুপুরুষ, তার চোখে ছিল এক গভীরতা, আর তার শান্ত অথচ দৃঢ় বাচনভঙ্গি আমাকে এক অন্য জগতে নিয়ে গিয়েছিল। তিনি একজন অধ্যাপক ছিলেন, ইতিহাসের অধ্যাপক। তার কথা বলার মধ্যে একটা নিজস্ব ভঙ্গি ছিল, যা আমাকে চুম্বকের মতো টানত। প্রথম দিকে যোগাযোগ ছিল খুবই সীমিত। আমি মাঝে মাঝে বাবার সঙ্গে গিয়েছি, রিভুকে দেখেছি, কিন্তু আমার মনে তার জন্য এক অসম্মানীয় আকর্ষণ জন্ম নিতে শুরু করেছিল। আমি এটা বুঝতে পারছিলাম, এটা ঠিক নয়, কারণ আমার বাবা মা, আমার পরিবার সবকিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। আর রিভু, তিনি ছিলেন আমার বাবার বন্ধুর সমবয়সী। কিন্তু মন যখন একবার কোনো কিছুকে ভালোবেসে ফেলে, তখন কি আর যুক্তি দিয়ে তাকে থামানো যায়? আমার মনে হতো রিভুর চোখেও যেন এক ধরনের মুগ্ধতা দেখতাম। হয়তো এটা আমার মনের ভুল ছিল, আমার স্বপ্নের প্রতিচ্ছবি। কিন্তু সেই সময় আমি সবকিছুকেই ইতিবাচকভাবে দেখতাম। আমি প্রায়ই রামলালের কাছে রিভুর খোঁজ নিতাম। রামলাল, যে আমার বাবার গাড়ির ড্রাইভার ছিল, সেও আমার এই কৌতূহল দেখে অবাক হতো। সে বলতো, দিদি, আপনার বড্ড আগ্রহ স্যারকে নিয়ে। স্যার খুব ভালো মানুষ। আমি মুচকি হেসে চলে আসতাম। একবার একটা পারিবারিক অনুষ্ঠানে রিভুর সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়। তিনি আমার পড়াশোনা, আমার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে জানতে চাইলেন। আমি নিজেও জানতাম না কেন, কিন্তু তার সামনে আমি নিজের মনের কথাগুলো অকপটে বলে ফেলছিলাম। তিনি মনোযোগ দিয়ে শুনছিলেন, আর তার চোখে সেই গভীর দৃষ্টি আমাকে আরও বেশি আকৃষ্ট করছিল। সেই রাতে বাড়ি ফিরে আমি ঘুমাতে পারিনি। রিভুর কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এরপর থেকেই আমাদের মধ্যে যোগাযোগটা একটু বাড়তে লাগল, কখনো ফেসবুকে, কখনো বা ফোনে। তিনি আমার পুরনো দিনের কবিতা, গান নিয়ে কথা বলতেন, আর আমি তার অধ্যাপনা, তার জীবনের নানা অভিজ্ঞতা শুনতাম। আমার বয়সের তুলনায় আমি অনেক বেশি পরিণত ছিলাম, তাই রিভু হয়তো আমার মধ্যে এমন কিছু খুঁজে পেয়েছিলেন যা তার সমবয়সী মেয়েদের মধ্যে তিনি পাননি। আমাদের এই সম্পর্কটা যে একটা বিপদের দিকে এগোচ্ছে তা আমি জানতাম, কিন্তু অজানা এক আকর্ষণে আমি নিজেকে আটকাতে পারছিলাম না। রিভুর প্রতিটি মেসেজ, প্রতিটি কল আমার জন্য ছিল এক নতুন উত্তেজনা। আমি জানতাম এটা শুধু বন্ধুত্ব নয়, এই টান, এই আকর্ষণ, অন্য কিছু। আমার বাবা মা, বিশেষ করে আমার মা, হয়তো আমার এই পরিবর্তনটা লক্ষ্য করেছিলেন, কিন্তু সরাসরি কিছু বলেননি। আমি নিজেও খুব সতর্ক ছিলাম, যাতে কেউ কোনো সন্দেহ না করতে পারে। কিন্তু মনের মধ্যে এক চাপা ভয়, আবার সেই ভয়ের সঙ্গে মিশে এক তীব্র আনন্দ, নিষিদ্ধ প্রেমের এক রোমাঞ্চকর অনুভূতি। গরমকাল তখন পুরোদমে চলছে। একদিন রিভু আমাকে একটি বিশেষ বইয়ের কথা বলল, যা সে লিখেছে। বইটি তখনও প্রকাশিত হয়নি। তিনি বললেন, বইটি আমার জন্য। আমার মন খুশিতে ভরে উঠল। আমি তার বাড়ি গিয়ে বইটি নিতে চাইলাম। তিনি রাজি হলেন, কিন্তু বললেন, একটু সাবধানে যেতে হবে অনন্যা, বেশি লোক দেখলে সমস্যা হতে পারে।
এই সাবধানে যাওয়া, এই গোপন করার মধ্যেই যেন আমাদের ভালোবাসা আরও তীব্র হচ্ছিল। সেদিন আমি আমার এক বান্ধবীর বাড়ি যাওয়ার ওছিলায় বাড়ি থেকে বের হলাম। আমার মন তখন কেবল রিভুর চিন্তায় মগ্ন। তার বাড়ির ঠিকানা আমার মুখস্থ। আমি একটা ট্যাক্সি নিলাম। ট্যাক্সিওয়ালার সঙ্গে কথা বলতে বলতে আমি রামলালকে মনে মনে ধন্যবাদ জানালাম। তার বাবার বন্ধু, তার বাবার শিক্ষক, এই সমস্ত যোগসূত্রই আমাকে রিভুর কাছে পৌঁছে দিয়েছে। রিভুর বাড়ি পৌঁছে আমার বুক ধুকপুক করছিল। তিনি দরজা খুললেন। সেই চিরচেনা হাসি, সেই গভীর চোখ। আমাকে দেখে তার মুখে এক অদ্ভুত আনন্দ ফুটে উঠল। তিনি আমাকে ভেতরে নিয়ে গেলেন। বাড়িটা খুব সুন্দর, রুচিশীল আসবাবপত্রে সজ্জিত, কিন্তু আমার মনে তখন অন্য চিন্তা। তিনি আমাকে বসতে বললেন। তারপর তিনি তার লেখা বইটি নিয়ে এলেন। বইটি হাতে নিয়ে আমার শিহরণ হচ্ছিল। এটি যেন আমাদের ভালোবাসার প্রতীক। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, অনন্যা, তুমি আমার জীবনে একটা নতুন অধ্যায় এনেছ। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারিনি। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমিও তাকে জড়িয়ে ধরলাম। সেই স্পর্শ, সেই উষ্ণতা, আমার সব দ্বিধা, সব ভয় যেন উধাও হয়ে গেল। তিনি আমার কপালে, গালে চুমু খেলেন। সেই মুহূর্তে আমার মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। কিন্তু এই শোক দীর্ঘস্থায়ী হওয়ার নয়। আমাদের চারপাশের সমাজ, আমাদের পরিবার, সবকিছুই আমাদের বিরুদ্ধে। রিভু আমাকে জানালো তারও পরিবার আছে, স্ত্রী, সন্তান। আমি জানতাম আমি শুধু একজনের নয়, অনেকের সংসার ভাঙার কারণ হতে পারি। এই চিন্তা আমাকে কষ্ট দিচ্ছিল, কিন্তু রিভুর সান্নিধ্য আমাকে সব ভুলিয়ে দিচ্ছিল। সেদিন আমাদের মধ্যে যা ঘটেছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। তীব্র আবেগ, নিষিদ্ধ প্রেমের সবটুকু আনন্দ যেন সেদিন আমরা উপভোগ করেছিলাম। বৃষ্টির ফোঁটা পড়ছিল জানলার কাছে, আর সেই শব্দ আমাদের মিলনের সঙ্গে মিশে একাকার হয়ে যাচ্ছিল। রিভুর প্রতিটি স্পর্শে আমি নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছিলাম। তার নিঃশ্বাস, তার শরীরের ঘ্রাণ, সবকিছুই আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। কিন্তু এই সব কিছুর মধ্যেই একটা ভয় কাজ করছিল। কখন কেউ দেখে ফেলবে, কখন এই গোপন মুহূর্তের ওপর পর্দা পড়ে যাবে। সেদিন যখন আমি বাড়ি ফিরি তখন রাত প্রায় শেষ। আমার মন তখনও রিভুর কাছে পড়েছিল। আমি জানতাম এই সম্পর্ক আমাকে কোথায় নিয়ে যাবে, তার কোনো কিনারা নেই। কিন্তু এই অসম, এই নিষিদ্ধ, এই রোমাঞ্চকর ভালোবাসার হাতছানি আমি উপেক্ষা করতে পারছিলাম না। কিছুদিন পর রিভু আমাকে একটি ফোন করলেন। তার গলার স্বরে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি খুব চিন্তিত। তিনি বললেন, অনন্যা, আমাদের ধরা পড়ে যাওয়া সম্ভাবনা প্রবল। আমার স্ত্রী কিছু সন্দেহ করছেন। আমাদের দেখা করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমার মাথা ঘুরে গেল। কি করব আমি? এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা কি আমার পক্ষে সম্ভব, নাকি এই গভীর অতল গহ্বরেই তলিয়ে যাব? সেদিন রাতে আমি আর রিভু শহরের বাইরে এক নিরিবিলি জায়গায় দেখা করার সিদ্ধান্ত নিলাম। জায়গাটা ছিল নদীর ধার ঘেঁষে, নির্জন। আমি সেখানে পৌঁছানোর পর রিভুর জন্য অপেক্ষা করছিলাম। চারপাশ অন্ধকার, শুধু চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে এসে পড়ছিল। হঠাৎ গাড়ির হেডলাইট জ্বলে উঠল। আমি বুঝলাম রিভুর গাড়ি এসেছে। কিন্তু এই কি? গাড়ির ভেতর থেকে রিভু নামলেন না, নামলেন অন্য একজন। কে ইনি? আমার হৃৎপিণ্ড লাফাতে শুরু করল। তিনি আমার দিকে এগিয়ে আসছেন। তার চোখে আগুন জ্বলছে। আমি চিনতে পারলাম এ রিভুর স্ত্রী, মীরা দেবী। আমার পা যেন মাটি কামড়ে ধরল। কি হতে চলেছে এবার? মীরা দেবীর মুখের অভিব্যক্তিতে ছিল তীব্র ঘৃণা আর প্রতিশোধের আগুন। তিনি আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, তুই আমার সব কেড়ে নিতে এসেছিস, আমি তোকে বাঁচতে দেব না। আর ঠিক তখনই পেছনের ছোপের আড়াল থেকে বেরিয়ে এলো আর একটা ছায়ামূর্তি। কি সে? রিভু নাকি অন্য কেউ? তার হাতে কিছু একটা চকচক করছে। গল্পটি এখানেই শেষ। এই অসম প্রেমের পরবর্তী অধ্যায় কি হবে? অনন্যা কি পারবে এই সংকট থেকে বাঁচতে? রিভু কি আসবে তাকে বাঁচাতে? নাকি এই নিষিদ্ধ ভালোবাসার এখানেই ইতি ঘটবে? সব জানতে হলে কমেন্ট করে জানান আপনারা গল্পটি শুনতে চান কিনা। আর হ্যাঁ, আমার ইমো নাম্বার পেতে হলে অবশ্যই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।